সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কথা বলবো সিলেটকে নিয়ে। এই সিলেট কিভাবে পূর্ব বাংলা অর্থাৎ পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের হয়েছিল সেটি নিয়ে কথা বলবো। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই আমরা ভারত, বাংলাদেশ ও সিলেটের অবস্থান মানচিত্রে দেখে নেব। এটি হলো ভারতের মানচিত্র। এখানে আমরা ভারতকে দেখতে পাচ্ছি, এদিকেও ভারত আছে। অর্থাৎ বাংলাদেশের তিন দিকে হলো ভারত আর একদিকে হলো বঙ্গোপসাগর। বাংলাদেশের সাথে মায়ানমারেরও কিছুটা সীমান্ত আছে এদিকে। আর এদিকে আছে হলো নেপাল, এখানে আছে ভুটান, আর এদিকে আছে হলো চীন। এখানে আমরা বাংলাদেশের বিভাগগুলোকে দেখতে পাচ্ছি। এটি হলো রংপুর বিভাগ, এটি হলো ময়মনসিংহ বিভাগ, এটি হলো সিলেট বিভাগ, এটি চট্টগ্রাম, এটি বরিশাল, এটি খুলনা, ঢাকা, রাজশাহী। আর আজকে আমরা কথা বলবো সিলেটকে নিয়ে। সিলেট এই জায়গায় আছে বাংলাদেশের। সিলেট বিভাগে 4টি জেলা আছে। একটি হলো সুনামগঞ্জ, তারপর আছে হবিগঞ্জ, এদিকে আছে মৌলভীবাজার, এদিকে আছে সিলেট। আর বাংলাদেশের উত্তর পূর্ব দিকে ভারতের যে অঙ্গরাজ্যগুলো আছে সেগুলোকে একত্রে বলা হয় সেভেন সিস্টার। সেভেন সিস্টার বলার কারণ হলো এদিকে ভারতের 7টি রাজ্য আছে, যার ফলে একত্রে এগুলোকে সেভেন সিস্টার বলা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন এদিকে হলো অরুণাচল প্রদেশ, তারপর এটি হলো আসাম, এটি হলো মেঘালয়, এটি হলো নাগাল্যান্ড, তারপর এদিকে আছে মণিপুর, তারপর এটা মিজোরাম, তারপর এটি হলো ত্রিপুরা। তো আজকে আমরা কথা বলবো সিলেট এবং আসামকে নিয়ে। তো 1947 সালের আগে আসাম এরকম ছিল। আর এই যে সিলেট অংশটি যেটা বর্তমানে বাংলাদেশের আছে সেটিও আসামের সাথে যুক্ত ছিল। এখানে দেখতে পাচ্ছেন এই যে সিলেট অংশটি যেটি আসামের সাথে যুক্ত, এই সম্পূর্ণটি হলো আসামের মানচিত্র। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানচিত্র এবং ভারতের আসাম অঙ্গরাজ্যের মানচিত্র। আসামের রাজধানীর নাম হলো দিশপুর। তো এখন আমরা দেশ বিভাগ এবং সিলেটের গণভোট সম্পর্কে সংক্ষেপে জেনে নিব। তো আমরা জানি যে ভারত এবং পাকিস্তান ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, অর্থাৎ মুসলিম মেজরিটি এলাকা নিয়ে গঠিত হলো পাকিস্তান আর অন্যদিকে হিন্দু মেজরিটি এলাকাগুলো নিয়ে গঠিত হলো ভারত। আর সিলেট ছিল একটি মুসলিম মেজরিটি জেলা যেটি কিনা আসামে ছিল। আর এই আসাম ছিল হিন্দু মেজরিটি একটি প্রদেশ, অর্থাৎ এই আসামে হিন্দুদের সংখ্যা বেশি ছিল, কিন্তু আসামের অন্তর্গত সিলেট যে জেলা সেই জেলাতে মুসলিম জনসংখ্যা বেশি ছিল। আর এই সিলেট যদিও আসামের সাথে যুক্ত ছিল, কিন্তু এই সিলেটের জনগণ কখনো অসমীয়া ভাষায় কথা বলেনি। অর্থাৎ আসামের যে ভাষা সেটি হলো অসমীয়া ভাষা, আর সেই ভাষায় সিলেটের মানুষ কথা বলতো না, তারা সিলেটি ভাষায় কথা বলতো, বাংলা ভাষায় কথা বলতো। তো আসাম সরকার বিশ্বাস করত যে সিলেটকে যদি আসাম থেকে সরিয়ে দেয়া হয়, অর্থাৎ আসাম থেকে যদি সিলেটকে বিচ্ছিন্ন করে দেয়া হয়, তাহলে আসাম আরও একক এবং শক্তিশালী হবে। আর এছাড়াও মোহাম্মদ আলী জিন্নাহ যে 6টি প্রদেশের দাবি করেছিলেন, এই 6টি প্রদেশের মধ্যে সিলেট একটি, যার ফলে মোহাম্মদ আলী জিন্নাহ সহ মুসলিম লীগ নেতারা এই সিলেটকে পাওয়ার জন্যে অনেক চেষ্টা করেছেন এবং মোহাম্মদ আলী জিন্নাহ বাঙালি মুসলমান জনগণের কাছে আর্জি জানিয়েছেন যেন সিলেটকে পাকিস্তানের সাথে যুক্ত করা হয়। আর এজন্য তিনি 1946 সালের মার্চ মাসে সিলেট ভিজিট করেছিলেন, সিলেটে এসেছিলেন। তো একদিকে আসাম সরকার চাচ্ছে না যে সিলেট তাদের সাথে থাকুক, আর অন্যদিকে মুসলিম লীগ চাচ্ছে যে সিলেটকে তাদের সাথে যুক্ত করতে। কিন্তু সিলেট হলো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা যেটি আসামে আছে। আসাম হলো একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রদেশ, যার ফলে গণভোটের আয়োজন করা হলো। কি করার জন্যে? এই সিদ্ধান্ত নেয়ার জন্যে যে সিলেট পূর্ব বাংলার সাথে যুক্ত হয়ে পাকিস্তানের সাথে যুক্ত হবে নাকি আসামের সাথে থেকে ভারতের সাথে যুক্ত হবে। আর সেজন্যই এই গণভোটের আয়োজন করা হয়েছিল। তো এখন আমরা সিলেটের ইতিহাস সম্পর্কে জেনে নেব। মুঘল শাসন আমলে সিলেট বেঙ্গল সুভা এর অধীনে ছিল। এরপর 1765 সালে ব্রিটিশ অর্থাৎ ইংরেজ প্রশাসনের অধীনে চলে আসে এবং এটির নাম হয় বেঙ্গল প্রেসিডেন্সি। এরপর সিলেট অঞ্চলের মানুষের আপত্তি সত্ত্বেও এই এলাকাকে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের অন্তর্ভুক্ত করা হয় 1874 সালে, কারণ সিলেটের উর্বর পাহাড়ি জমিগুলো চা উৎপাদনের জন্য অনেক উপযোগী। তো এই চা উৎপাদনের মাধ্যমে যেন এই নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের সামগ্রিক উন্নয়ন ঘটানো যায়, সেই লক্ষ্যে সিলেটকে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের অন্তর্ভুক্ত করা হয়েছিল। তারপর আমরা সবাই জানি যে 1905 সালে বঙ্গভঙ্গ হলো, অর্থাৎ সমগ্র বাংলাকে 2 ভাগে ভাগ করে দেয়া হলো। আর এর ফলে পূর্ব বাংলা আসামের সাথে যুক্ত হলো এবং নতুন প্রদেশের নাম হলো পূর্ব বাংলা ও আসাম।
তো আসামের সাথে পূর্ব বাংলাকে যুক্ত করে নতুন প্রদেশ গঠনকে আসামের জনগণ মেনে নিল না, কারণ আসামের জনগণের ধারণা এর ফলে বাঙালি জনগণ বেশি চাকুরি পাবে, কারণ বাঙালি জনগণ ছিল শিক্ষিত এবং চাকরি পাওয়ার যোগ্য। আর বাঙালিরা যদি বেশি চাকুরি পায় ওইখানে, তাহলে আসামের জনগণের ক্ষতি হবে। এর ফলে এক পর্যায়ে বঙ্গভঙ্গ আন্দোলন হলো এবং 1912 সালে এই বঙ্গভঙ্গ রদ হয়ে গেল। এর ফলে আসামকে চিফ কমিশনার্স প্রভিন্সে রূপান্তর করা হলো। আর তখনও সিলেট আসামের সাথে যুক্ত ছিল, অর্থাৎ যখন বঙ্গভঙ্গ রদ হয়ে গেল তখনও সিলেট আসামের সাথে যুক্ত ছিল। এখন আমরা দেখে নেব যে আসামের নেতারা এবং জনগণ কেন বাঙালিদেরকে নিয়ে ভয়ে ছিল। আসামের জনগণ সবসময়ই তাদের ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে চিন্তিত। তারা ভয় পায় যে বাঙালিরা যদি আসামে ভালো অবস্থান তৈরি করে ফেলে, তাহলে অসমীয় ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি হুমকির মুখে পড়ে যাবে। আসামের জনগণ চায় যে আসামে শুধু একটি ভাষাই ব্যবহৃত হবে, আর সেটি হলো অসমীয়া। তো 1947 সালের গণভোট তাদেরকে এই সুযোগ তৈরি করে দিয়েছিল। তো গণভোট নিয়ে বিস্তারিত কথা আরও পরে বলবো। তো আসামের জনগণ ভাবলো যে এই গণভোটের মাধ্যমে যদি সিলেটকে আসাম থেকে আলাদা করে দিতে পারি, তাহলে আসামের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষিত হবে। আর এই গণভোটের দাবি কিন্তু সিলেটের হিন্দু বা মুসলিমরা তুলেনি। অমলেন্দু গুহের মতে আসামের কিছু জাতীয়তাবাদী নেতা প্রথমে এই দাবি তুলেছিল এবং পরে মধ্যবিত্ত শ্রেণীও সেটিতে সমর্থন দেয়। তো এই সিলেটকে নিয়ে আসাম সবসময় ভয়ে ছিল, যার ফলে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে সিলেটকে তাদের সাথে তারা রাখবে না। যার ফলে 1945-46 সালের দিকে, অর্থাৎ 1947 সালের গণভোটের প্রেক্ষাপট তৈরি হওয়ার আগেই আসামের প্রাদেশিক কংগ্রেস কমিটি তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে বিষয়টিকে অন্তর্ভুক্ত করেছিল। অর্থাৎ তারা বলেছিল যে প্রাদেশিক কংগ্রেস আসাম থেকে সিলেটকে আলাদা করে দেওয়ার জন্য কাজ করবে। বিখ্যাত কংগ্রেস নেতা মাওলানা আবুল কালাম আজাদও একই মত দিয়েছিলেন। অর্থাৎ তিনিও বলেছিলেন যে আসামকে যদি একক এবং শক্তিশালী করতে চাই, তাহলে সিলেটকে কি করতে হবে, এটি থেকে আলাদা করে দিতে হবে। 1946 সালে আসামের প্রধানমন্ত্রী গোপীনাথ বলেছিলেন যে তিনি চান সিলেটকে পূর্ববঙ্গের কাছে হস্তান্তর করে দিতে। তো এখন পর্যন্ত আলোচনায় আমরা যা বুঝলাম সেটি হলো যে আসামের মধ্যবিত্ত শ্রেণী এবং নেতারা সিলেটকে তাদের সাথে রাখতে চান না। তাহলে সমস্যাটি কোথায়, সেটি আমরা একটু পরে দেখে নেব। তো এই গণভোটে মুসলিম লীগ এবং বঙ্গবন্ধুর কি ভূমিকা ছিল সেটি দেখে নেব। গণভোটের আগেও সিলেটে মুসলিম লীগের এত দাপট ছিল না। মুসলিম লীগ খুব অল্প সময়ে ধর্মীয় সমর্থনকে কাজে লাগিয়ে গণভোটের জন্য তৈরি হয়ে যায়। সারা দেশ থেকে মুসলিম লীগের নেতারা সিলেটে গিয়ে জড়ো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ওই গণভোটের প্রচারণার কাজে যুক্ত ছিলেন এবং ওই সিলেটে গিয়ে উনি প্রচারণা চালিয়েছেন এবং সক্রিয়ভাবে কাজ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন যে তিনি প্রায় 500 কর্মী নিয়ে কলকাতা থেকে সিলেট এসেছিলেন এবং হুসেন শহীদ সোহরাওয়ার্দীর অনুরোধে রায় বাহাদুর আরপি সাহা একাধিক লঞ্চ সিলেটে পাঠিয়েছিলেন মুসলিম লীগের পক্ষে কাজ করার জন্যে। এছাড়াও মোহাম্মদ আলী জিন্নাহ 1946 সালে সেখানে গিয়েছিলেন। মাওলানা ভাসানীও সেখানে অনেক পরিশ্রম করেছেন এই গণভোটের প্রচার কাজের জন্যে। গণভোটের প্রচারণার সময় মুসলিম ভোটারদেরকে বলা হয়েছিল তারা যেন সিলেটকে পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়ে নিজেদেরকে পাক্কা মুসলমান প্রমাণ করে। এছাড়া স্থানীয় মসজিদের ইমাম মৌলভী সাহেবরাও প্রচারণায় অংশ নেন। তারা হাটে হাটে গিয়ে বলতেন যে পাকিস্তানের পক্ষে ভোট দিলে সেটা হবে ইসলামের খেদমত, ইসলামের পক্ষের কাজ। আর পাকিস্তানের পক্ষে ভোট দেয়াকে ফরজ ঘোষণা করে ফতোয়া দেয়া হয়েছিল। আর এর মাধ্যমেই মুসলিম লীগ খুব ভালো একটি অবস্থান তৈরি করে ফেলেছিল এরকমভাবে প্রচারণা চালিয়ে। তো ভারতীয় জাতীয় কংগ্রেসের কি ভূমিকা ছিল? আসামের প্রাদেশিক কংগ্রেসের ভূমিকা আমরা আগেই দেখেছি। কেন্দ্রীয় কংগ্রেসের ভূমিকাও প্রাদেশিক কংগ্রেসের মতোই। কেন্দ্রীয় কংগ্রেস সিলেটের প্রতি মনোযোগ না দিয়ে একক এবং শক্তিশালী আসাম গঠনের প্রতি মনোযোগ দিয়েছিল। অনেকেই দাবি করেন যে কংগ্রেসের হাইকমান্ড অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে সিলেটকে তারা আসাম থেকে আলাদা করে দেবে। এখন কথা হলো যে আসামের বেশিরভাগ জনগণ চায় না যে সিলেট তাদের সাথে থাকুক এবং কংগ্রেসও চায় না যে সিলেট আসামের সাথে থাকুক। তাহলে মুসলিম লীগ কেন এত প্রচারণা চালালো পাকিস্তানের পক্ষে? কারণ হলো আসাম এবং ভারত তারা সিলেটকে আসামের সাথে রাখতে চায়নি, কিন্তু এর মানে এই নয় যে তারা সিলেটকে পাকিস্তানের সাথে যুক্ত হতে দেবে। অর্থাৎ তারা সিলেটকে আসামের সাথে যুক্ত করতে চায়নি, আবার পাকিস্তানকেও দিয়ে দিতে চায়নি। যদিও 1946 সালে
আসামের প্রধানমন্ত্রী বলেছিলেন যে পূর্ব বাংলার কাছে আমরা আসামকে হস্তান্তর করতে চাই, কিন্তু তখনও কিন্তু দেশভাগের সিদ্ধান্ত হয়নি, অর্থাৎ পাকিস্তান এবং ভারত নামে দুটি রাষ্ট্রের যে সৃষ্টি হবে সেই সিদ্ধান্ত কিন্তু 1946 সালে হয়নি, যার ফলে আসামের প্রধানমন্ত্রী এই কথা বলেছিল। এছাড়াও সিলেটের বেশিরভাগ হিন্দু জনগণ এবং কিছু সংখ্যক মুসলিম জনগণ চাচ্ছিল না যে সিলেট আসাম থেকে আলাদা হোক, আসাম থেকে আলাদা হয়ে পাকিস্তানের সাথে যুক্ত হোক। আর সে কারণেই গণভোটে জিততে মুসলিম লীগকে অনেক কষ্ট করতে হয়েছে এবং নির্বাচনে কারচুপির অভিযোগও আছে। এখন আমরা গণভোটের বিস্তারিত এবং এর ফলাফল সম্পর্কে জেনে নেব। সিলেটকে নিয়ে এই গণভোট হয়েছিল 6 এবং 7 জুলাই 1947 সালে। এবং কিসের জন্য এই গণভোট হয়েছিল? গণভোট হয়েছিল যে এই সিলেট কি আসামের সাথে থেকে ভারতের সাথে যুক্ত হবে নাকি পূর্ব বাংলার সাথে এসে পাকিস্তানের সাথে যুক্ত হবে। তবে এই গণভোটে ভোট দেওয়া থেকে সিলেটের 2 লক্ষ চা শ্রমিককে বাদ দেওয়া হয়েছিল, যদিও তারা 1945 সালের সাধারণ নির্বাচনে কি করেছিল? ভোট দিয়েছিল। এই 2 লক্ষ শ্রমিকের পক্ষ থেকে একজনকে প্রতিনিধি নির্বাচন করা হয়েছিল গণভোটে শ্রমিকদের পক্ষে ভোট দেওয়ার জন্যে। তো এই গণভোট সম্পর্কে অনেক অভিযোগ আছে। অনেকেই বলে থাকেন যে জওহরলাল নেহরুর কাছে অনেক অভিযোগ এসেছিল। অভিযোগগুলো ছিল যে নির্বাচনে কারচুপি হচ্ছে, যে নির্বাচনে মুসলিম লীগ কি করছে? অনেক কারচুপি করছে। আর আবার অনেকেই বলে থাকেন যে স্থানীয় কংগ্রেসের নেতৃবৃন্দ কি করেছিল? মুসলিম লীগের কর্মীদেরকে বাধা দিয়েছিল যেন তারা ভোট কেন্দ্রে যেতে না পারে। তো এই গণভোটে সিলেটের জনগণ পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছিল, কিন্তু সম্পূর্ণ সিলেট পাকিস্তান অর্থাৎ পূর্ব বাংলার সাথে যুক্ত হয়নি, কারণ 3.5টি স্থানা সম্পর্কে অন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখানে ভোটের বিস্তারিত ফলাফল দেখতে পাচ্ছি। হবিগঞ্জে মোট ভোটার ছিল 1,35,526 জন, আর পূর্ব বাংলার সাথে যুক্ত হওয়ার জন্য ভোট দিয়েছিল 54,543 জন। করিমগঞ্জে মোট ভোটার ছিল 1,02,43 জন, আর পূর্ব বাংলার পক্ষে ভোট দিয়েছিল 41,262 জন, আর আসামের পক্ষে ভোট পড়েছিল 40,536টি। একইভাবে উত্তর সিলেটের জনগণও পূর্ব বাংলার পক্ষে রায় দিয়েছিল, কিন্তু মৌলভীবাজার অর্থাৎ দক্ষিণ সিলেটের জনগণ আসামে থেকে যাওয়ার জন্য রায় দিয়েছিল। প্রায় 33,471টি ভোট পড়েছিল আসামের পক্ষে, আর পূর্ব বাংলার পক্ষে ভোট পড়েছিল 31,718টি। আর সুনামগঞ্জে মোট ভোটার ছিল 90,891টি, এর মধ্যে 43,715টি পড়েছিল পূর্ববঙ্গের জন্যে, আর 34,211টি পড়েছিল আসামের পক্ষে। অর্থাৎ প্রায় 56.56% ভোট পড়েছিল পূর্ব বাংলার পক্ষে, আর অন্যদিকে 43.44% ভোট পড়েছিল আসামের পক্ষে। তো করিমগঞ্জের মানুষ যদিও পূর্ব বাংলার পক্ষে রায় দিয়েছিল, কিন্তু তারপরেও এই করিমগঞ্জকে আসামের সাথে অর্থাৎ ভারতের সাথে যুক্ত করা হয়েছিল। আর অন্যদিকে মৌলভীবাজারের জনগণ যদিও আসামের সাথে থেকে যাওয়ার জন্য অর্থাৎ ভারতের সাথে যুক্ত হওয়ার জন্য রায় দিয়েছিল, কিন্তু তারপরেও সেটি থেকে গেল পূর্ব বাংলা অর্থাৎ পাকিস্তানের সাথে। অর্থাৎ 3.5টি থানা বদরপুর, রাতাবাড়ি, পাথরকান্দি এবং করিমগঞ্জের অর্ধেক থানা অর্থাৎ মোট 3.5টি থানা যদিও পূর্ববঙ্গের সঙ্গে যুক্ত হওয়ার জন্য রায় দিয়েছিল, কিন্তু রেডক্লিফ লাইন প্রকাশ হওয়ার পর দেখা গেল যে এই 3.5টি থানা পড়েছে ভারতে, আর অন্যদিকে মৌলভীবাজার পড়েছে পূর্ব বাংলায়। তো এখন কথা হলো যে কেন করিমগঞ্জকে আসামের সাথে যেতে দেওয়া হলো। কারণ হিসেবে অনেকেই বলে থাকেন যে রেডক্লিফ লাইন যখন তৈরি করা হচ্ছিল তখন এই গণভোটের ব্যাপারটিকে সিরিয়াসভাবে নেওয়া হয়নি, অর্থাৎ গণভোটের যে ফলাফল সেটাকে এত সিরিয়াসভাবে নেওয়া হয়নি, যার ফলে রেডক্লিফ লাইন প্রকাশ হওয়ার পর দেখা গেল যে করিমগঞ্জ সহ এর আশেপাশের কিছু এলাকা চলে গিয়েছে ভারতের সাথে। আর এই রেডক্লিফ লাইন হলো ভারত এবং পূর্ব বাংলার মাঝখানে যে সীমান্ত টানা হয়েছিল সেই সীমান্তের নাম হলো রেডক্লিফ লাইন। আবার অনেকেই বলে থাকেন যে প্রাদেশিক কংগ্রেসের নেতৃবৃন্দের ইচ্ছাতেই এই করিমগঞ্জকে আসামের সাথে রেখে দেওয়া হয়েছিল, আর অন্যদিকে মৌলভীবাজারকে পূর্ব বাংলার সাথে রেখে দিয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো করিমগঞ্জ, আর এটি হলো সিলেট সীমান্ত। এই যে এখানে আরো ভালো করে দেখতে পাচ্ছেন এটি হলো করিমগঞ্জ। তো গণভোটের পরে কি হয়েছিল? দেশভাগের পর থেকে প্রচুর হিন্দু জনগণ পূর্ব বাংলা অর্থাৎ এই সিলেট ছেড়ে ভারতে অর্থাৎ আসামে চলে গিয়েছিল। আর 1951 সালের সেন্সাসে অর্থাৎ শুমারিতে দেখা গেল যে গণভোটের ফলে আসাম যদিও তার আয়তনের 8 ভাগের মাত্র 1 ভাগ জায়গা হারিয়েছিল, কিন্তু প্রচুর জনসংখ্যা, প্রচুর ধানি জমি বা ফসলি জমি, চা বাগানগুলো, সিমেন্ট কারখানাগুলো সে হারিয়েছে।
আর অপরপক্ষে পূর্ব বাংলা অর্থাৎ পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ লাভবান হয়েছে। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু তথ্য জানতে পেরেছেন। আমার সাথেই থাকুন, আমরা অনেক কিছু জানব। ধন্যবাদ। তো এখন এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান, লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।